This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবরে আমাদের নজর রাখতেই হচ্ছে, ক্যানিংয়ে কার্তুজ কাণ্ডে গ্রেপ্তার আরো এক। এই মুহূর্তের আপডেট, বসিরহাট থেকে গ্রেপ্তার ফারুক মালিক। ধৃত হাজী রশিদ মোল্লার কাছ থেকে আগ্নেয়াস্ত্র কিনেছিলেন এই ফারুক মালিক। তারপর তার ঠিক কি প্ল্যান ছিল, সমস্তটা নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুপ্রিয়, এই ফারুক মালিক তার নেক্সট প্ল্যান কি ছিল, এখন অব্দি কি তথ্য সামনে আসছে? তন্নিষ্ঠা, দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে গতকাল প্রথমে যে চারজনকে জীবনতলা থেকে এসটিএফ এর গোয়েন্দারা গ্রেপ্তার করেছিল তাদেরকে আদালতে পেশ করার পর হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা এই ফারুক মল্লিকের নাম জানতে পারে এবং তারপরেই কিন্তু গতকাল রাতে বসিরহাটে অভিযান চালিয়ে এই ফারুক মল্লিককে গ্রেপ্তার করেছে এসটিএফ এর গোয়েন্দারা এবং তার কাছ থেকে একটি ডাবল ব্যারেল বন্দুক এবং 4 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। এবং সেক্ষেত্রে আমরা আরও যেটা এসটিএফ সূত্রে জানতে পারছি যে হাজী রশিদ মোল্লা, যে চারজন প্রথমে গ্রেপ্তার হয়েছিল তাদের মধ্যে হাজী রশিদ মোল্লার থেকে মাসখানেক আগে ফারুক মল্লিক এই ডাবল ব্যারেল বন্দুক এবং 4 রাউন্ড যে কার্তুজ সেটা কিনেছিল। কিন্তু কি কারণে তিনি কিনেছিলেন সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, বা কি উদ্দেশ্য তার ছিল, আর সেগুলো জানার জন্যই এই ফারুক মল্লিককে আজকে আদালতে পেশ করা হবে এবং তাকে হেফাজতে চেয়েও কিন্তু আবেদন জানানো হবে। এবং তার পাশাপাশি আরও যেটা জানতে পারছি আমরা, তার কাছ থেকে যে 4টি কার্তুজ উদ্ধার হয়েছে সেগুলোর সঙ্গে ইতিমধ্যেই কিন্তু বিবাদীবাগের একটি লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র বিপণীর যোগ থাকার তথ্য সামনে এসছে। এমনকি সেই দোকানের একজন কর্মী জয়ন্ত দত্ত, তিনিও গ্রেপ্তার হয়েছেন। কিন্তু এই ফারুক মল্লিকের কাছ থেকে উদ্ধার হওয়া যে 4টি কার্তুজ সেটা কিন্তু অন্য কোনো লাইসেন্সপ্রাপ্ত বিপণী থেকে কেনা হয়েছিল, এমনটাই কিন্তু মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। অর্থাৎ শুধুমাত্র এই একটি বিপণী নয়, বিবাদীবাগের আরও একাধিক লাইসেন্সপ্রাপ্ত বিপণীর এই ধরনের বেআইনি কারবারের সঙ্গে যোগ থাকার বা সেখানকার কর্মীদের যোগ থাকার একটা তুমি আমাদের সঙ্গে থাকো। এই তথ্য সংক্রান্ত আরো একটা আপডেট দিই আপনাদেরকে। ক্যানিংয়ে কার্তুজ কাণ্ডে যে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, বৈধ কার্তুজের কোটা তাতেই চলছিল অবৈধ কারবার। বিবাদীবাগের লাইসেন্সপ্রাপ্ত বন্দুকের ডিলারের থেকে গিয়েছিল কার্তুজ, কিন্তু কিভাবে এই যে বৈধ কার্তুজের কোটা তাতেই অবৈধ কারবার চলছিল, কতদিন ধরে চলছিল, সমস্ত তথ্য জানবো আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সুজয়, দেখো, প্রত্যেকটা বৈধ অস্ত্রের ক্ষেত্রে, অর্থাৎ যিনি বৈধ লাইসেন্স রয়েছে তার যে অস্ত্র, সেই অস্ত্রের ক্ষেত্রে বছরে কার্তুজের একটি কোটা থাকে, অর্থাৎ তিনি কতগুলি কার্তুজ কিনতে পারবেন সেটা ওই অস্ত্র আইনেই বা লাইসেন্সের মধ্যেই ধার্য করে দেওয়া হয়। সেইটাই জানা যাচ্ছে যে 50 থেকে সর্বোচ্চ 200 পর্যন্ত কার্তুজ কিনতে পারেন বৈধ লাইসেন্সধারী যিনি ব্যক্তি তিনি। এবং এক্ষেত্রে এই কোটাটাকেই ব্যবহার করা হয়েছে। এই কোটাটাকে ব্যবহার করেই এই ডিলারের সংস্থার কর্মী তিনি এটাকে কাজে লাগিয়েছেন। কিভাবে? তদন্তকারীরা বলছেন যে কেউ একজন লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তি, তিনি হয়তো 10 থেকে 20টি কার্তুজের বরাদ দিলেন, 10 থেকে 20টি কার্তুজই তাকে দেওয়া হতো, কিন্তু সেখানে খাতায় কলমে সংখ্যাটা অনেকটা বাড়িয়ে দেওয়া হতো। সেই বর্ধিত যে কার্তুজ, সেই কার্তুজটাই এরকমভাবে দক্ষিণ 24 পরগনায় যে মূল এজেন্ট তার কাছে পৌঁছে দেওয়া হতো। এবং এক্ষেত্রে মোটা টাকা কমিশন ছিল। ডিলারের সংস্থায় কাজ করা যে ব্যক্তি জয়ন্ত, সে 100 কোটি টাকায় খাতায় কলমে এই ডিলার থেকে সেই কার্তুজটিকে কেনা হচ্ছে তেমনটা দেখাতো। অর্থাৎ বৈধ যে লাইসেন্সধারী ব্যক্তি তিনি কিনছেন তেমনভাবেই বিল তৈরি করা হতো। কিন্তু সেই 100 কোটি টাকাটা সে যে মেন এজেন্ট তার কাছে সে দ্বিগুণ দামে বিক্রি করতো, অর্থাৎ তার নিজস্ব কমিশনই সেখানে 100 থেকে 200 টাকা সে সেখানে রাখতো। তারপর মেন এজেন্টের কাছে যেত এবং এভাবে যখন দুষ্কৃতীরা সেই কার্তুজ কিনতো তখন দুষ্কৃতীদেরকে 500 থেকে 600 টাকা কার্তুজ প্রতি টাকা দিয়ে কিনতে হতো। এবং এক্ষেত্রেও কিন্তু একাধিক কমিশন এজেন্টের মধ্যে কাজ করছে। তদন্তকারীরা সেই তথ্য সামনে পাচ্ছেন। অর্থাৎ দক্ষিণ 24 পরগনা থেকে সেটা বিভিন্ন সাব এজেন্ট মারফত দুষ্কৃতীদের কাছে পৌঁছে যেত। তারা নিজেদের মধ্যে কথোপকথনের মাধ্যমে বরাত দিত এবং সেই মতোই কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র পৌঁছে যেত দুষ্কৃতীদের কাছে। অর্থাৎ একটা বড় সড়ো চক্র, যে চক্রটা বৈধ কোটাকে ব্যবহার করে এই অবৈধ বেআইনি কারবারটা চালাচ্ছিল এবং এই কাজটা কিন্তু দীর্ঘদিন ধরে চলছিল। জয়ন্ত কতদিন ধরে এই সংস্থার সঙ্গে যুক্ত। আর সুজয়, এখানে একটা তথ্য তো সামনে আসছে, সেটাও আপনাদেরকে জানিয়ে রাখি। সেটা হচ্ছে এই যে বিবাদীবাগের কার্তুজ কাণ্ড, তাতে মুঙ্গের যোগ। কিভাবে মুঙ্গের জুড়ে গেল এই কার্তুজ কাণ্ডেও? বিবাদীবাগের দোকান থেকে যে কার্তুজ পাচার হয়েছে তার জন্য উপযুক্ত পিস্তল তৈরি হতো মুঙ্গেরে। সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, এর আগে আমরা একাধিক ঘটনায়, সেটা সোনার দোকানে ডাকাতি হোক বা ব্যবসায়ীকে গুলিকাণ্ডে, আমরা দেখেছি বারবার করে বিহার যোগ, মুঙ্গের যোগ সামনে এসেছে। এবার কার্তুজ কাণ্ডেও মুঙ্গের যোগ।
একেবারেই দেখো এমনই তথ্য কিন্তু সামনে উঠে আসছে, যেটা আমরা এসটিএফ সূত্রে জানতে পারছি। তার কারণ এই প্রথম নয় বা সাম্প্রতিকতম সময় যে এই যে বিবাদীবাগের লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র বিপণী থেকে কার্তুজ বাইরে বেআইনিভাবে বিক্রি হয়েছে তা কিন্তু নয়। তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন, দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই কিন্তু এই কারবার চলছিল এবং সেখান থেকেই তদন্তকারীরা যেটা জানার চেষ্টা করছিলেন বা তাদের কাছে যে তথ্য এসে পৌঁছেছে এখনো পর্যন্ত এসটিএফ সূত্রে আমরা জানতে পারছি যে এই যে বিবাদীবাগের লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র বিপণী থেকে যে একের পর এক কার্তুজ সেগুলো বেআইনি অস্ত্র কারবারিদের কাছে গেছে, তারা সেগুলো নিয়ে কি করতেন। সেক্ষেত্রে যেটা তদন্তকারীদের কাছ থেকে আমরা সূত্র মারফত জানতে পারছি যে ওই কার্তুজ তারা যে পাবেন অস্ত্র কারবারিরা যা হাতে পাবেন, কারণ জয়ন্ত দত্তর হাত ধরেই এগুলো এই দোকান থেকে বাইরে পৌঁছে যেত। জয়ন্ত দত্ত যখন নিশ্চিত করতেন যে এই কার্তুজ তাদেরকে সরবরাহ করতে পারবেন, তারপরেই কিন্তু সেই নির্দিষ্ট যে আগ্নেয়াস্ত্র, যে আগ্নেয়াস্ত্রে ব্যবহার করা যাবে সেই সমস্ত আগ্নেয়াস্ত্রের জন্য বরাদ দেওয়া হতো কোথায়, বিহারের মুঙ্গেরে। সেখানকার যারা বেআইনি অস্ত্র কারবারিরা রয়েছে তাদের কাছে এখানকার যারা অস্ত্র কারবারিরা রয়েছেন, যারা মূলত এই জয়ন্ত দত্তর সঙ্গে কার্তুজ লেনদেনের কারবার করতো, তারা অর্ডার দিতেন এবং সেই অর্ডার মতন বিহার থেকে কিন্তু তৈরি হওয়া আগ্নেয়াস্ত্র চলে আসতো এ রাজ্যে বা বাংলাতে এবং তারপর সেগুলোকে চাহিদা অনুযায়ী বিক্রি করা হতো। সেক্ষেত্রে এই যে যারা গ্রেপ্তার হয়েছে এখনো পর্যন্ত, তাদের সঙ্গে কার কার যোগসূত্র রয়েছে সেগুলোও কিন্তু এখন যাচাই করার কাজ চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। তন্নিষ্ঠা। বেশ, অবশ্যই আমাদের গোটা বিষয়টার দিকে নজর থাকবে। অনেক ধন্যবাদ সুপ্রিয় তোমায়, ধন্যবাদ সুজয় তোমাকে। দেখুন, ক্যানিং এর কার্তুজ কাণ্ডে কলকাতার বন্দুকের দোকানের মালিককে তলব। আগামীকাল সকাল 10:30টায় জিজ্ঞাসাবাদের জন্য তলব এসটিএফ এর। দোকানের শেষ 5 বছরের স্টক খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই দোকানের কিছু রেজিস্ট্রার বাজেয়াপ্ত করেছেন এসটিএফ আধিকারিকরা। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই সেই দোকানের মালিককে তলব করা হয়েছে। ক্যানিং এর কার্তুজ কাণ্ডে কলকাতায় বন্দুকের দোকানের মালিককে তলব। আগামীকাল সকাল 10:30টায় জিজ্ঞাসাবাদের জন্য তলব এসটিএফ এর। না, এটা তো যারা তদন্ত করছে এসটিএফ ওয়েস্ট বেঙ্গল এই রেডটা করেছিল, ওরা আরও কাজ করছে এর উপর। ওরা একদম স্পেসিফিক বলতে পারবে। আমরা কিছু ইনফরমেশন ওদের সঙ্গে শেয়ার করেছি। ডিটেলসটা এই মুহূর্তে বলা মুশকিল আছে, কিন্তু এসটিএফ ভালো বলতে পারবে। এই যে ছদ্মের আড়ালে, একটা দোকানের আড়ালে এই যে যাদের কাছে এই গুলিগুলো বিক্রি করা হতো, অ্যামিনিশন বিক্রি করা হতো, এগুলো তো প্রত্যেকটাই তারা জানে যে এক একটা কার্তুজ মানে এক একটা লাইফ, জীবন। সুতরাং অ্যান্টি সোশ্যাল এবং ক্রিমিনালরা এটা যে কিনবে এবং বিক্রি করা হচ্ছে, তারা অবৈধ পারপাসে ব্যবহার করবে, ক্রাইমের জন্য ব্যবহার করবে, ইল্লিগাল পারপাসে ব্যবহার করবে, ইল্লিগাল আর্মস এর জন্য ব্যবহার হবে। তো এইগুলো প্রত্যেকটা জিনিসই জানতো, কিন্তু জানার পরেও কিন্তু তারা এটা করেছে। এরা কিন্তু যে না খেতে পেয়ে বলে যাচ্ছে তা নয়, অতি লোভ, এই লোভের জন্যই এটা হয়েছে। আরেকটা কথা বলি, এই যে দেখুন, আমিও এই ব্যাপারটা জানি খুব ভালো মতন, এই জন্য কারণ নানা রকম কার্তুজের ব্যাপারে আমাকে যেতে হয়। তো এই কার্তুজের ব্যাপারটাই বলি আপনাকে যে কার্তুজটা কিন্তু রেজিস্টার মেনটেন করতে হয় সবাইকে। ওখানে কিন্তু যেইখানটা দেখাচ্ছেন আপনি, আমি নাম উচ্চারণ করছি না, ওখানে আরসের জন্য একটা রেজিস্টার আছে, খুব বড় রেজিস্টার, বিশাল। এবং যারা আর্মস অফিসার ইন্সপেক্টররা রয়েছেন তারা এগুলো চেক করেন, একজন যারা আছেন ডিসি রয়েছেন তারা চেক করেন, এবং তাদের পর্যাপ্ত পরিমাণে দেখা হয় যে আপনার কাছে এখন কত গুলি আছে। নানা বোরের গুলি হয়, তো একটা মাথায় রাখতে হবে যে নানা বোরের গুলি হয়, কোনোটা .32, কোনোটা .22, কোনোটা বন্দুকের গুলি, বড় লাল গুলিগুলো, বড় বন্দুকের গুলি, এগুলো প্রত্যেকটা নানা বোরের হয়। কত পিস আপনার বিক্রি হলো, কত পিস আপনি কোন কাকে বিক্রি করলেন, প্রত্যেকটা সই করে নিতে হয়, এবং তাদের আর্মস লাইসেন্সের নাম্বারটাও দিতে হয় ওখানে। আর এই কার্তুজ কাণ্ডে ইতিমধ্যে রাজনৈতিক চাপানোতর শুরু হয়ে গেছে। কে কি বলছেন শোনাব আপনাদের। দেখুন, লালবাজারে তো পুলিশের উচ্চতম কর্তারা বসে, ঊর্ধ্বতন কর্তারা বসে। তারপরেও তাদের পাশে, অর্থাৎ তাদের নাকের ডগায় যদি এইভাবে অবৈধ অস্ত্র, বেআইনি অস্ত্রের কারবার চলে, তাহলে প্রথম প্রশ্নটা যেটা ওঠে, আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ এবং তার পুলিশ মন্ত্রী কতটা অপদার্থ। তো অপদার্থতার যদি কম্পিটিশন হতো কোনোভাবে, তো দেশের মধ্যে গোল্ড মেডেল পেতেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অপদার্থ পুলিশ মন্ত্রী হিসেবে, এবং তার অপদার্থ ডিজি, তিনিও গোল্ড মেডেল পেতেন। এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। এটা কেবলমাত্র জীবনতলা অথবা মিনাখার ব্যাপার নয়, যেখানে অবৈধ অস্ত্র অথবা বৈধ, আর এও তো একটা মজার ব্যাপার, অবৈধ অস্ত্র অথচ বৈধ কার্তুজ।
একটা এমন চক্র কলকাতা শহরের মধ্যস্থলে ডালহাউসির পাশে বন্দুকের দোকান, গুলি বন্দুকের দোকান লিগ্যাল, সেখান থেকে সেই লিগ্যাল কার্তুজ নাকি ব্যবহার হচ্ছে, তার জন্য ইলিগালি মুঙ্গের থেকে বন্দুক তৈরি করে নিয়ে আসা হচ্ছে। এই গোটাটা মিলিয়ে একটা ব্যবসার চক্র। পশ্চিমবাংলায় তো শিল্প টিল্প নেই, পশ্চিমবাংলায় এখন শিল্প হচ্ছে তোলাবাজি, শিল্প হচ্ছে লুট, আর শিল্প হচ্ছে গুলি বন্দুক বোমা। না, আইন তো আইনের পথে চলবে নিশ্চিতভাবে। তাকে যখন গ্রেপ্তার করা হয়েছে নিশ্চিতভাবে বলতে হবে এটা একটা ভালো সাফল্য। কোনো অন্যায়কে আমরা প্রশ্রয় দিই না এবং আমরা চেষ্টা করব সব রকমভাবে প্রশাসনকে সহযোগিতা করা।